করছি ক্রস ফায়ার। জাস্ট একটা সিচুয়েশন কল্পনা করার চেষ্টা করুন। আমরা সবাই এই মুহূর্তে ভ্যাকসিনের জন্য মুখিয়ে রয়েছি। অনেকেই ভ্যাকসিন নিয়েছেন, কেউ ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করছেন, কেউ এখনও অবধি ফার্স্ট ডোজ নিয়ে উঠতে পারেননি, অপেক্ষা করছেন। কোথা থেকে নিরাপদে সুবিধাজনকভাবে ভ্যাকসিন নেওয়া যায় এ নিয়ে ভাবছেন। এরই মধ্যে খবর পেলেন যে আপনার এলাকাতে একটা ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, যেটা আপনার বাড়ি থেকে খুব কাছে। আপনি সেখানে সশরীরে গিয়ে আপনার বা আপনার প্রিয়জনের ভ্যাকসিনেশন করালেন। তারপর যদি দেখেন যে ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন যে করেছিল সে একজন প্রতারক, এবং যে ইনজেকশনটা আপনার শরীরে ঢুকেছে বা আপনার প্রিয়জনের শরীরে ঢুকেছে, হতে পারে তিনি হয়তো আপনার বাড়ির একজন প্রবীণ নাগরিক, যদি দেখেন যে সেটা আদৌ ভ্যাকসিন ছিল কিনা তাই বোঝা যাচ্ছে না। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারছেন? ঠিক এই ভয়ঙ্কর ব্যাপারটাই ঘটেছে একদম কলকাতা শহরের বুকে কসবায়। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি নিজে ভ্যাকসিনেশন নিয়েছেন, তারপর তার সন্দেহ হয় এবং মূলত তারই তৎপরতায় এই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দা ফাঁস হয়েছে। নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়ানো ব্যক্তি সে গ্রেফতার হয়েছে। কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত বিভ্রান্তি, চূড়ান্ত আতঙ্ক। কারণ শুধুমাত্র কসবা নয়, সুদূর সোনারপুরে অটো চালক, টোটো চালক, তাদেরও ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছিলেন ওই ভুয়ো ব্যক্তি, ওই ভুয়ো আইএএস। এই নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এটা সম্ভব। আমাদের সঙ্গে যারা সরাসরি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডক্টর প্রদীপ মিত্র, প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, রয়েছেন চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চ্যাটার্জি। আমি প্রথমে আসবো স্পিকারদের কাছে, তার আগে আপনাদের দেখাবো কি ঘটেছিল। অতিমারি রুখতে সবচেয়ে বড় ভরসা করোনার টিকা। সেই টিকাকরণ নিয়েই প্রতারণা, তাও আবার খাস কলকাতায়। যার পাল্লায় পড়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। জানা গিয়েছে মঙ্গলবার কসবায় 107 নম্বর ওয়ার্ডে ভুয়ো ক্যাম্পের আয়োজন করে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। নিজেকে আইএএস পরিচয় দিয়ে ক্যাম্পের আয়োজন করে দেবাঞ্জন। মূলত তৃতীয় লিঙ্গের মানুষ, বিশেষভাবে সক্ষম ও দুস্থদের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়। সকলকে উৎসাহ দিতেই কসবার ক্যাম্প থেকে টিকা নেন মিমি চক্রবর্তী। মিমির অভিযোগ, টিকা নেওয়ার পর তাঁর ফোনে সেই সংক্রান্ত কোনো তথ্য আসেনি। উদ্যোক্তাদের থেকে বারে বারে চেয়েও মেলেনি কোনো সার্টিফিকেট। এরপরেই সন্দেহ হয় সেলিব্রিটি সাংসদের। আমার অফিসের লোকজন গিয়ে বলেছে দিদির সার্টিফিকেটটা, আর ওরা বলছে 3-4 দিনের মধ্যে চলে আসবে। আমি না, 3-4 দিনের মধ্যে তো আসার কথা না। ইমিডিয়েটলি আমি ওখানে সবার খোঁজ লাগাই যে তা সবার কি রেজিস্ট্রেশন হয়েছে, মেসেজ এসছে। বলছে না, রেজিস্ট্রেশন হয়নি, মেসেজ আসেনি। আই ইমিডিয়েটলি স্টপ দ্য এন্টায়ার থিং। আমি বুঝতে পারি যে পুরো জিনিসটা একটা ভুল দিকে যাচ্ছে। এন্টায়ারলি স্টপ দ্য এন্টায়ার থিং অ্যান্ড আমি প্রশাসনের সাহায্যে, ইমিডিয়েটলি পুলিশের সাহায্যে তাকে অ্যারেস্ট করিয়ে দিই। মঙ্গলবার দেবাঞ্জনকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দেবাঞ্জন আইএএস অফিসার তো দূরের কথা, কলকাতা পুরসভার সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। পুরসভা বা রাজ্য সরকারের তরফে তাকে টিকাকরণের জন্য ক্যাম্পের অনুমতিও দেওয়া হয়নি। আইএএস পরিচয়ে দেবাঞ্জন আগেও বিভিন্ন জায়গায় ভুয়ো টিকা ক্যাম্পের আয়োজন করেছে বলে জানতে পেরেছে পুলিশ। তার কাছ থেকে একটি ভুয়ো আইডেন্টিটি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তার গাড়ি থেকে পাওয়া গিয়েছে ভুয়ো সরকারি স্টিকারও। যদিও যেখানে এই ভুয়ো ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই 107 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুশান্ত ঘোষের বক্তব্য, পুলিশের কাছেও সঠিক তথ্য ছিল না। কসবা থানার থেকে আমাকে তৎক্ষণাৎ জানানো হয়, দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি, যে ওটা নাকি কলকাতা পৌরসভারই ক্যাম্প। আমি তখন ওসিকে ফার্দার ফোন করে জানাই যে না, ওটা ওসি কর্পোরেশনের ক্যাম্প নয়, আপনারা একটু ইনভেস্টিগেশন করুন। তারপর ঘটনাটা সঙ্গে সঙ্গে জানার পরে আমি স্পেশাল কমিশনারকে ফোন করি। স্পেশাল কমিশনার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেন এবং রাত্রি বা বিকালের দিকে কমিশনার মনে হয় নিউ মার্কেট থানায় একটা এফআইআর দায়ের করেন। তারপরে কসবা থানা সুমোটো একটা ডায়েরি করে ভদ্রলোককে অ্যারেস্ট করে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী গত বেশ কয়েকদিনে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প থেকে অনেকেই টিকা নিয়েছেন। সেই টিকাগুলো কি আদৌ করোনার? উত্তর জানতে কসবার ক্যাম্প থেকে বেশ কিছু নমুনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি রাজ্য পুলিশের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তবু দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প থেকে টিকা নিয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছেন বহু মানুষ। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। এমনকি চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে, চূড়ান্ত উদ্বেগ, আশঙ্কা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেটা দেখুন কি বলছেন যারা জানতে পেরেছেন আজকে যে আসলে ওর একটা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ওই ভদ্রলোক তিনি ভুয়ো অফিসার। তো কালকেরই তো মানে কিছু কিছু জানতে পারলাম যে এটা আছে। কতটা ভয় রয়েছে? ভয় তো লাগছে, কিন্তু কি করবো, এখন কিছু করার নেই, নিয়ে তো ফেলেছি।
কেএমসির গায়ে লোগো লাগানো, সব কিছু লাগানো, কেএমসির বোর্ড নেই কেন, এই সন্দেহ হচ্ছে। কিন্তু কাকে বলবো? এখনকার রাজনৈতিক অবস্থান জানেন তো, কাউকেই কিছু বলতে পারছি না। এদের দৌরাত্ম খুব বেড়ে গেছিলো, এলআইসির জায়গায় গাড়ি রাখতে দেয় না। আতঙ্কিত আপনারা, ভয় রয়েছে? খুব খুব। জানতাম না যে ওনারা আমাদের মানে এরকম করবে, আমরা বুঝতে পারিনি। আমাদের ডেকে ডেকে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমি প্রথমে ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, এই যে আতঙ্কটা, সেটা তো খুব অমূলক নয়, কারণ কেউ বুঝতেই পারছেন না যে ভ্যাকসিন তারা নিয়েছেন সেটা আদৌ ভ্যাকসিন কিনা, এবং সেটা জানার উপায় বা কি এই মুহূর্তে। ধরা যাক যে তো শুধুমাত্র এই প্রথম ক্যাম্প আয়োজন করলো তাই নয়, আমাদের যেমন আমরা দেখিয়েছি যে সুদূর সোনারপুরে সেখানে অটো চালক টোটো চালকদের জন্য ক্যাম্প করে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। কেউ হয়তো ফার্স্ট ডোজ নিয়েছেন, তিনি এখন কি করবেন? কতটা উদ্বেগের জায়গা থাকছে? খুব ভয়ঙ্কর, ভয়াবহ এবং উদ্বেগের বিষয়, কোনো সন্দেহ নেই। এটা তো শুধু টিকাকরণের বিষয় না, এর সাথে যুক্ত আছে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্যের বিষয়। প্রথম প্রশ্ন হলো, ভ্যাকসিন গুলো এলো কোথা থেকে? আর একটি মাত্র ব্যক্তি কিন্তু এই চক্রের সাথে যুক্ত, তিনি সমস্তটা আয়োজন করেছেন, এইরকম কিন্তু হওয়া সম্ভব না। এই প্রক্রিয়ার সাথে আমার ধারণা অনেক মানুষ যুক্ত আছেন, যারা ভ্যাকসিন দিচ্ছেন থেকে শুরু করে যারা ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যারা বেনিফিশিয়ারিদের মোটিভেট করে ওই ক্যাম্পে নিয়ে এসেছেন, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে পড়েছেন। সামগ্রিকভাবে এই বিষয়টা কিন্তু ওই এলাকার আইন শৃঙ্খলা, যে মানুষগুলি তথাকথিত ভ্যাকসিন নিয়েছেন তাদের সুরক্ষা, এবং সত্যি সত্যি যদি ভ্যাকসিন না হয়ে অন্য কিছু থাকে তাহলে তো আরো মারাত্মক আকার ধারণ করবে। যদি ভ্যাকসিন হয় এবং আমাদের প্রচলিত কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের কোনো ভায়াল ওখানে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা বার করা অত্যন্ত সোজা কাজ। ব্যাচ নাম্বার এবং অন্যান্য বিষয় যেগুলি ভ্যাকসিনের ভায়ালের গায়ে লেখা থাকে, তা দেখে বোঝা সম্ভব কোথা থেকে সেইটা এসছে। আমার আশা যে পুলিশ প্রশাসন তারা তদন্ত করবেন, তারা বার করবেন ভ্যাকসিনটা কোথা থেকে এলো। যদি ভ্যাকসিন না হয়ে অন্য কিছু হয়, তাহলে যে মানুষগুলি এই ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়ে নিজেদের সুরক্ষিত বলে মনে করছেন, তারা তো প্রতারিত শুধু হয়েছেন তা নয়, তাদের মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি জল দিয়ে থাকে হয়তো প্রতিক্রিয়া তেমন কিছু ক্ষতিকর হবে না, কিন্তু যদি ওষুধের নাম করে কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইনজেক্ট করে দেয়া হয়, তাহলে সেটা কি দেয়া হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। স্বভাবতই এই যে মানুষগুলি প্রতারিত হয়েছেন এবং তাদের শরীরের উপরে, তাদের মনের উপরে যে চাপ পড়ছে এখন, সেইটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি নিন্দা করছি এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন করছি। একেবারে এখানে আমি এই যে গুণধর দেবাঞ্জন, সেই দেবাঞ্জনের কীর্তি সেটা দেখাতেই আমি একটু আসবো ডক্টর প্রদীপ মিত্রর কাছে। কিন্তু ডক্টর মিত্র, যদি প্রকৃত ভ্যাকসিন ধরে নিই আমরা, কিন্তু সেই প্রকৃত ভ্যাকসিন তাহলে যে প্রকিওর করবে কোথা থেকে? খোলা বাজারে তো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যে নিজেকে আইএস পরিচয় দিলেও আসলে যে আইএস অফিসার নয়, এটাও তো একটা বড় প্রশ্ন, যে কোথা থেকে সেগুলো প্রকিওর করলো। ডেফিনেটলি একটা বড় প্রশ্ন। আমাদের ভ্যাকসিনগুলো সাধারণত দু জায়গা থেকে পাওয়া যেতে পারে। একটা স্বাস্থ্য দপ্তর থেকে যেগুলো হয় সেটা একটা, আর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে সেটা একটা। দুটো জায়গা থেকে সাধারণত এটা হতে পারে। তো ন্যাচারালি এটা যতদূর মনে হয় এটা স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন নিয়ে কোনো ক্যাম্প নয়, এটা হয়তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের পারমিশন নিয়ে কোনো ক্যাম্প হয়েছে আমার ধারণা। স্বাস্থ্য দপ্তর থেকে হয়নি, হয়তো মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও পারমিশন দেওয়া হয়, কিন্তু সেই দেওয়ার সময় পুরো ডিটেলস ক্যাম্প কারা করছে, তাদের ক্রেডেনশিয়াল কি, এগুলো দেখে নেওয়া জরুরি। নিশ্চয়ই আমার ধারণা সেখানে কোনো স্ল্যাকনেস ছিল, সেখানে ক্যাম্পটার পারমিশন দেওয়ার সময় নিশ্চয়ই সেভাবে স্ক্রুটিনাইজ করা হয়নি যে কারা পেছনে রয়েছে, কারা ক্যাম্পটা করছে, হু আর দ্য অর্গানাইজাররা কারা। এইখানে একটা প্রশ্ন আসছে যে এখন দেখা যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার তাগিদে অনেক জায়গায় তড়িঘড়ি একটু ক্রেডিট নেওয়ার জন্য আমরা দেখছি যে অনেক জায়গায় বিভিন্ন সাংসদ এলাকা কিংবা যেগুলো নবনির্বাচিত যে সমস্ত সদস্য এমএলএ হয়েছেন তাদের এলাকায়
একটা ক্যাম্প করার প্রবণতা দেখা যাচ্ছে এবং তাদের মানুষ ধরছে যে আমাদের এখানে আমরাও ক্যাম্প করব। এবং সেখানে আর স্কুটিনিটা তাহলে কি আলাদা ঢিলে ঢালা হচ্ছে? আর দ্বিতীয় কথা হচ্ছে ডাক্তারি শাস্ত্রে আমাদের বলা হয়েছে যখন ইঞ্জেকশন দেবে, যাদের ডাক্তারি কেন প্যারামেডিক্যাল স্টাফদের, সিস্টার, নার্সিং স্টাফ সবাইকে বলা হয় যে জিনিসটা যখন ভায়াল থেকে তোর টানা হচ্ছে, সেই টানার সময় কিন্তু ভায়ালের ব্যাচ নাম্বার, যেটা ডাক্তার কাজল কৃষ্ণ মণিক জাস্ট মেনশন করেছে, যে ভায়ালের ব্যাচ নাম্বার দেখে নেওয়া, যে ভায়ালটা ঠিক আছে কিনা, এক্সপায়ারি ডেট দেখা, প্রপার যে ভ্যাকসিন দিতে যাচ্ছি সেটাই দিচ্ছি কিনা দেখা, এগুলো দেখা হয়ে থাকলে ও মানে অন্য ভ্যাকসিন দেওয়ার কিন্তু প্রশ্ন আসে না। যদি দেখে এই ঠিক ভ্যাকসিনই দেওয়া হয়েছে, তাহলে একটাই প্রশ্ন আসবে যে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনটা তারা করেনি বা তারা করেনি। এটা হলে বরঞ্চ বাঁচোয়া, লোকগুলো বেঁচে যাবে, লোকগুলো সেফ থাকবে, পার্শ্ব পরীক্ষার চিন্তা হবে না, পার্শ্ব প্রতিক্রিয়ার। কিন্তু যদি দেখা যায় সত্যি অন্য ভ্যাকসিন বা অন্য কিছু দেওয়া হয়েছে, তাহলে কিন্তু রীতিমতো আতঙ্কের ব্যাপার। এবং এটা কিন্তু কাজল কৃষ্ণ মণিক ডাক্তার যেটা বলেছেন, খুব ভালো কথা বলেছেন যে এটা একজনের পক্ষে সম্ভব না, এটা অর্গানাইজড ক্রাইম, ইটস আ র‍্যাকেট, এটা র্যাকেট, এটা অর্গানাইজড ক্রাইম, একজনের ঠিক। এখানে আমি বিকাশবাবুর কাছে আসবো। বিকাশবাবু, এটা তাহলে কি সত্যি একটা র্যাকেট এর নেপথ্যে কাজ করছে, যারা এই অতিমারিরও সুবিধা নেওয়ার চেষ্টা করছে? আমরা এর আগে দেখেছি, আমরাই স্টোরি করেছি, যেটা শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন ভুয়ো রিপোর্ট, অর্থাৎ ল্যাবের অস্তিত্ব নেই, কিন্তু বাড়ি থেকে এই সোয়াব কালেক্ট করে ভুয়ো রিপোর্ট দেওয়া হচ্ছে। তো একটা অংশ, এক শ্রেণীর অসাধু মানুষ, তারা এই অতিমারিরও এরকম সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, 100 বার এটা তো নিচ্ছে, এটা দেখা যাচ্ছে, মানে প্রমাণিত হয়েছে বহুবার, এগুলো বহুবার প্রমাণিত হয়েছে। এই যে দেবাঞ্জন দেব যার কথা বলছেন, উনি যে ভ্যাকসিনের যে ক্যাম্প করেছেন, এটা কারো পারমিশন নেয়নি। প্লাস হচ্ছে উনি ভ্যাকসিনটা পেলেন কোত্থেকে? এই ভ্যাকসিনটা কি অরিজিনাল ভ্যাকসিন নাকি না? অরিজিনাল ভ্যাকসিন যদি না হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া যে কী কী হতে পারে সেটা ডাক্তারবাবুরা বললেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ভ্যাকসিন যদি হয়েই থাকে, তাহলে এই ভ্যাকসিনগুলো উনি পেলেন কোত্থেকে? সেই জায়গাটাই খুব ভালো করে তদন্ত করতে হবে। অ্যাকচুয়ালি এরা করে কি, একটা এই যে অতিমারির সুযোগটা ওরা নিয়ে, যে কোথাও একটা যদি ক্যাম্প করা যায়, বিভিন্ন লোকজন আসবে, এই লোকগুলিকে অ্যাকুমুলেট করে তারা তাদের স্বার্থসিদ্ধি করতে পারবে। এরকমই একটা সিস্টেম করে, যাতে ওদের প্রচারটা বেশি পরিমাণে হয় এবং ওদের প্রতি মানুষ গ্রেটফুল থাকে, এইরকম একটা পরিস্থিতিতে ওরা নিয়ে গিয়ে এইসব করা হয়। আমার যেটা বক্তব্য, আমার যেটা মনে হয়, এই যে ভ্যাকসিনটা দেয়া হয়েছে, এই ভ্যাকসিনের ফলে আমার যেটা মনে হয়, এটা অনেক লোক কিন্তু মনোরোগী হয়ে যাবে। মনোরোগ অনেকের ধরে যেতে পারে। তার কারণ হচ্ছে এটা ভ্যাকসিন না ভ্যাকসিন নয়, এই যে দোলাচলে থাকতে পারে তাদের মনের মধ্যে একটা চিন্তা। একদমই তাই। আমি শুনে নেব ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন এই সম্পর্কে, একটু শুনবো কি বলেছেন ফিরহাদ হাকিম। এইরকম ভাবে বেআইনি ভ্যাকসিনেশন, এটা অত্যন্ত অন্যায়। তার কারণ আছে কোন ভ্যাকসিন, তার কি ব্যাচ নাম্বার জানি না আমরা, এবং একজন আধিকারিক সেজে তারা এই ফ্রডটা করছে। অনেক সময় আমরা দেখেছি কেউ সিবিআই এর আধিকারিক সাজে, কেউ কেন্দ্রীয় কোনো সংস্থার আধিকারিক সেজে, এরকমভাবে কিছু লোক আছে যারা কলকাতা শহরে বা দেশের সর্বত্র একটা ফ্রড করেন মাঝে মধ্যেই। এটা পুলিশকে বলেছি কঠোর দিতে এবং ফুল ইনকোয়ারি করতে, যে এদের উদ্দেশ্যটা কি, হঠাৎ করে ভ্যাকসিনেশন সেন্টার করা কেন, আর এটা চালানোই বা কেন, এর উদ্দেশ্যটা কি, এটা জানা যায়। ইতিমধ্যে 15ই জুনই পুরসভার তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল নিউ মার্কেট থানায়, যেখানে বলা হয়েছিল যে একজন ভুয়ো আইএস অফিসার সেজে কলকাতা পুরসভার নাম করে যে বেশ কিছু কার্যকলাপ করে যাচ্ছে। তারপর আমরা দেখলাম যে দেবাঞ্জন ফাইনালি গতকালের ভ্যাকসিনেশন ক্যাম্পের পর আজকে তাকে হাতে নাতে ধরা হলো। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন ক্রস ফায়ার। যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে সোনারপুরে টোটো চালকদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পও করেছিল এই দেবাঞ্জন। সেখানে কি বলেছিল দেবাঞ্জন, শুনুন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ম্যাডামও বললেন, যে ভ্যাকসিন হয়ে যাওয়া মানে এই নয় যে আমরা করোনা থেকে মুক্তি পেয়ে যাচ্ছি। আমাদের করোনা বিধি মেনে চলতে হবে, মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব বিধি এগুলো মানতে হবে। লকডাউন বা বিধিনিষেধ যেটা আপনারা বললেন এক্ষুনি, সেটা এক্সটেন্ড করা হয়েছে আপনাদেরই স্বার্থে।
সরকার এবং এই টোটাল সামগ্রিক পরিস্থিতিতে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করলে আমাদের বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়, সেটা সরকারকেই এই দায়িত্ব নিতে হয়। মানুষের সাথে এই সব জিনিসগুলো করা হয়, তাই মানুষকে অনুরোধ করবো আর কয়েকটা দিন মেনে চলুন। আমরাও চাই একটা সুস্থ পৃথিবী আসুক, সবাই আমরা সুস্থভাবে বাঁচি। ধন্যবাদ। থ্যাংক ইউ। মানে সত্যি যদি এই ভ্যাকসিনেশন ক্যাম্পে আপনি আমি উপস্থিত থাকতাম এবং এই বক্তব্য শুনতাম, তাহলে কোথাও বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ থাকতো না। এতটাই নিজের একটা ইমেজ তৈরি করছিলাম। আমি এখানে বিকাশবাবুর কাছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে বিকাশবাবু, বোঝা যাচ্ছে অসৎ উদ্দেশ্য নিয়ে নানা রকম কার্যকলাপ করতো, কিন্তু এই যে ভ্যাকসিনেশন ক্যাম্প, যেটা মূলত একটা সমাজসেবামূলক কাজ বলে ধরে নেওয়া যায়, তার মোটিভ কি থাকতে পারে? এই ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্প, সেটা কি আসলে নিজেকে আরও বেশি করে এস্টাবলিশ করা, নিজের যে একটা ভুয়ো ইমেজ সেটাকে এস্টাবলিশ করা? দেখুন, এইটা যারা করে তারা খুবই ইন্টেলেকচুয়াল হয়, এবং তারা ভবিষ্যৎটা ভেবে নিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করে। ভবিষ্যতে তার কি গেন হবে, ভবিষ্যতের গেনের কথা চিন্তা করে কিন্তু তারা এই সমস্ত কাজগুলো করে। এরা খুব কোয়ালিফাইড হয় এবং এই যে জিনিসগুলো এরা করে পাবলিক সিম্প্যাথিটাকে আগে গেন করে তারপরে তাদের বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে, তারপরে তারা এরকম প্রতারণা করে। আপনি দেখবেন যে এটাই প্রথম নয়, আপনি দেখবেন হয়তো তদন্ত করতে গিয়ে বেরোবে এটাই প্রথম নয়, এর আগে আরও এরকম অনেক ধরনের ক্রাইম করেছে। নাহলে পরে হঠাৎ করে ওর কোভিড ইঞ্জেকশন দেওয়ার কারণটা কি আমি বুঝতে পারলাম না। কিন্তু এগুলো পয়সা দিয়ে তো নিশ্চয় দেওয়া হয়নি, পয়সা না নিয়েই দেওয়া হয়েছে। তাহলে এত বড় জেনারোসিটি ও হঠাৎ কোথা থেকে এলো, এইটা একটা বিরাট বড় তদন্তের বিষয় আমার মনে হয়। এছাড়াও আরও অনেক ক্রাইমও করে থাকতে পারে এবং সেইগুলো নিয়ে ভালো করে তদন্ত করে দেখা দরকার। আমি ডক্টর বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আশু প্রশ্ন, যেটা আপনিও বললেন আমরাও বললাম, যে যারা নিয়েছেন ভ্যাকসিন তাদের মনের মধ্যে ভীষণ রকমের একটা আতঙ্ক রয়েছে। ডক্টর মিত্রও বলছিলেন তারা মানসিকভাবে তারা উদ্বেগের মধ্যে থাকছেন। সেখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা যে কত দ্রুত এটা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং কিভাবে? ধরা যায় গতকালের ওই ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে আমি ভ্যাকসিন নিয়েছি, ওটা কি ছিল, আদৌ ভ্যাকসিন ছিল নাকি অন্য কিছু ছিল, সেটা কত দ্রুত আমি বুঝতে পারি? হ্যাঁ, সময়ের নিরিখেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো যে কি হলো ঘটনা। যারা ভ্যাকসিনেশন সেন্টারে বেনিফিশিয়ারি হিসেবে নাম লিখিয়েছিলেন, তারা যদি সত্যি সত্যি কোভিশিল্ড বা কোভ্যাক্সিন আসলটা পান, তাহলে তারা বেনিফিটেড হবেন, কোনো সন্দেহ নেই। আর যদি আসলে জায়গায় অন্য কোনো নকল কিছু দেয়া হয়, তাহলে আমি আগেও বলেছি কি রাসায়নিক পদার্থ দেয়া হলো তার উপরে নির্ভর করে তার শারীরিক ক্ষয়ক্ষতি বা কি প্রতিক্রিয়া হবে সেটা নির্ণয় করতে হবে। ভ্যাকসিন যদি আসল হয়, তার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, সেটা পরিমাপ করা যাবে, বৈজ্ঞানিক ভিত্তিতে বোঝা যাবে যে সত্যি সত্যি সেই মানুষটার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো কিনা। কিন্তু যদি ভ্যাকসিনের পরিবর্তে অন্য কোনো জিনিস দেয়া হয়ে থাকে, তাহলে কিন্তু বিষয়টা অত সহজ সরল হবে না। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু শারীরিক অসুবিধার তুলনায় যে মানুষগুলি ভ্যাকসিনেশন নিয়েছেন বলে মনে করছেন, তাদের মনের ওপরে যে চাপ পড়বে, সেই যে হতাশা, সেই যে প্রশ্ন আমায় কি দিল, এটা কি এফেক্ট বা প্রভাব হতে পারে, প্রভাব পড়লে তা কতদিন থাকবে, এইটা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগে। একেবারে আমি ডক্টর মিত্রের কাছে আমার শেষকালে এই প্রশ্ন, হ্যাঁ প্লিজ বলুন। একটা কথা বলতে পারি যে যারা এই ক্যাম্প আয়োজন করছেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, তারা সচেতনতার ভূমিকা পালন করুন, তাদের একটু দেখুন যে কোথায় কি ধরনের প্রতারণা। এক্স্যাক্টলি, আমি এখানেই ডক্টর মিত্রের কাছে আসবো যে ডক্টর মিত্র, এটা ঠিক যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করা হচ্ছে, সাধু উদ্দেশ্যেই হচ্ছে, কিন্তু তার মধ্যেও যাতে এই ধরনের অসাধু কার্যকলাপ সেটা অ্যাভয়েড করা যায়, সেজন্য কি ব্যবস্থা, কি সতর্কতা নেওয়া দরকার? আমি তো আগেই বলেছি, প্রথম শুরুতেই যেটা বলেছিলাম যে এই যে কোনো ভ্যাকসিনেশন ক্যাম্প যেগুলো এখন অর্গানাইজ করা হচ্ছে, সেই ভ্যাকসিনেশন ক্যাম্পগুলোর ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করার আগেই কতগুলো 1, 2, 3, 4 করে চেকলিস্ট করে নিতে হবে যে ক্যাম্পটা কারা করছে, কি তাদের ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে পারমিশন পেয়েছে, ভ্যাকসিন প্রকিওর কোথা থেকে করেছে,
সাপ্লাই, গভর্নমেন্ট সাপ্লাই বা মিউনিসিপ্যাল সাপ্লাই দিয়েছে কিনা, দিলে কোন কোন ডিপো থেকে বা কোন সেন্টার থেকে সেই ভ্যাকসিন এসছে। তারপর হচ্ছে যে পাশে ডেটা এন্ট্রি অপারেটররা থাকবে, তারা কোউইন অ্যাপে তার রেজিস্ট্রেশন চেক করবে, করে যদি এক একটা ভ্যাকসিনেশন হলে সঙ্গে সঙ্গে আপলোড হচ্ছে কিনা, এই পুরো সিস্টেমটা যদি ফলো করে। 1 বছর আমি এসেছি এখানে, তো ওনাকে যতদিন দেখেছি ততদিন ওনাখানে উনি ওরকমভাবেই মানে আইএস অফিসার যেরকমভাবে আর কি যাতায়াত করেন, উনি গাড়িতে করে যাতায়াত করতেন। ওনাকে আমি পার্সোনালি চিনি না। আপাতত একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো। এই দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ, আর তারই মধ্যে অফলাইন পরীক্ষা হতে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কিভাবে পরীক্ষা হতে চলেছে, কি বলছেন চিকিৎসকরা, কি বলছেন অভিভাবকরা, আপনাদের দেখাবো। তাই নিয়ে আলোচনায় ফিরবো ক্রস ফায়ার একটা ছোট্ট বিরতির পর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়নি, সিবিএসই আইসিএসসি বোর্ডের পরীক্ষাও বাতিল। তবে কোভিড আবহেই এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। 11ই জুলাইয়ের জায়গায় 6 দিন পিছিয়ে 17ই জুলাই নেওয়া হবে পরীক্ষা, জানিয়ে দেওয়া হলো বোর্ডের তরফে। 14ই অগস্টের মধ্যেই রেজাল্ট, 15ই সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে কাউন্সেলিং পর্ব। লক্ষ লক্ষ পড়ুয়া তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত এবছর বাতিল হয়ে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সিবিএসই আইসিএসসি বোর্ডও ক্লাস 10-12 এর পরীক্ষা বাতিল করে দেয়। তবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবছর হচ্ছে, পরীক্ষা হবে হলে গিয়ে, তবে অবশ্যই কোভিড এবং দূরত্ববিধি মেনে, জানিয়ে দিল বোর্ড। পরীক্ষার্থীদের স্বাস্থ্য, স্বার্থ, তারপরে তার সংলগ্ন অন্যান্য বিষয় এবং সর্বোপরি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেটা 11ই জুলাই হওয়ার কথা ছিল সেটা 6 দিন পিছিয়ে 17ই জুলাই ধার্য করা হয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী 92,695 জন। মোট পরীক্ষার্থীর মধ্যে 60% ছাত্রছাত্রী রাজ্যের বাসিন্দা, বাকি 40% পরীক্ষার্থী ভিন রাজ্যের। মোট 274টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের পছন্দ অনুযায়ী তাদের বাড়ির কাছাকাছি শিক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতে বেশি যাতায়াত করতে না হয় সে কারণেই এই সিদ্ধান্ত। কোভিড পরিস্থিতিতে সব রকম বিধিনিষেধ মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। দূরত্ববিধি বজায় রাখতে একটি বেঞ্চে একজনকেই বসানো হবে। বড় বেঞ্চ হলে সর্বাধিক 2 জন পরীক্ষার্থী বসবেন। প্রতি ঘরে 20 জন করে পরীক্ষার্থীকে বসানো হবে। বোর্ড জানিয়েছে এবার 14ই অগস্টের মধ্যেই ফল প্রকাশ করা হবে। 15ই সেপ্টেম্বরের মধ্যে 3 দফায় কাউন্সেলিং পর্বও শেষ হয়ে যাবে। তবে প্রশ্ন উঠেছে, মাত্র 6 দিন পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কেন? 6 দিনে পরিস্থিতির ঠিক কতটা উন্নতি হবে? 6 দিন পেছানো মানে আমরা যদি এই সময়টা পাই, এই যে ব্রিদিং স্পেসটা যদি পাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে মোটামুটি সব কিছু নর্মালাইজ হয়ে যাবে। ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আমাদের নর্মালাইজ হয়ে যাবে আমরা মনে করছি, আমরা আশা করছি, আমরা আশাবাদী। রাজ্যে এখনো চলছে কোভিডের বিধিনিষেধ, তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও উকে দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে কার্যত সংকটের মধ্যেও জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে, এটাই পড়ুয়াদের কাছে স্বস্তির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর গুপ্ত এবং রয়েছেন অভিভাবক ডক্টর কান্তা পাল। আমি প্রথমে ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর বাবু, এই অতিমারী পরিস্থিতিতে ঠিকই যেভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সিবিএসই আইসিএসসি যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী, সেই তুলনায় জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থী তারা কম, কিন্তু তা পড়াশুনোর যে পরিবেশ সেটা থেকে ওরা বঞ্চিত পুরোপুরিভাবেই। যেটুকু পেয়েছে অনলাইন ফ্যাসিলিটিস, অনলাইনের মাধ্যমে যেটুকু ওরা প্রিপারেশান নিতে পেরেছে, তাও এখানে একটু বলবো আমি যে ওদের শারীরিক বা শরীর নিয়ে তো চিন্তা আছেই, কিন্তু সঙ্গে ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা আমাদের বড্ড বেশি, যে একদিন করোনা চলে যাবে কিন্তু ওদের কি হবে, এটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত। তা এখন আমরা মোটামুটিভাবে যেটা দেখছি, করোনা আস্তে আস্তে নিম্নমুখী, গ্রাফটা নিম্নমুখী। তা যদি এখন করোনা বিধি মেনে, প্রপার প্রোটোকল মেনে যদি পরীক্ষাগুলো হয়ে যায়, হয়তো কি জানি খারাপ হয়তো হবে না, হয়তো ওরা কিছুটা মানসিক স্বস্তির মধ্যে থাকবে। কারণ কি হয়, বাচ্চারা দীর্ঘদিন ধরে পড়াশুনোর মধ্যে থাকতে থাকতে তাদের কাছে কোনো টার্গেট নেই, কবে পরীক্ষা হবে তারা বুঝতে পারছে না, কোনো ডেট নেই, কিচ্ছু নেই। এটা একটা ওদের জন্য ভয়ঙ্কর অন্ধকার, ঠিকই একদম অনিশ্চয়তা। কারণ ক্যারিয়ার যেটা সুদূর বিস্তৃত,
একটা বিষয়, সেখানে দাঁড়িয়ে কবে পরীক্ষা সেটা বোঝা যাচ্ছে না, ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ কি সেটা বোঝা যাচ্ছে না। যারা ছাত্রছাত্রী তাদের একটা অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। আমি যেটা ভাস্করবাবুর কাছে জানতে চেয়েছিলাম, ভাস্করবাবু আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, যে অতিমারি পরিস্থিতিতে কত বড় চ্যালেঞ্জ এই অফলাইন পরীক্ষাটা? আমার মনে হয় না যে এটা একটা একেবারে না পারার মতো চ্যালেঞ্জ। প্রথম কথা, একটা কথা মনে রাখবেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুলনাতে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম, ফলে কোভিড বিধি মেনে সমস্ত পরীক্ষা গ্রহণ করাটা তুলনায় অনেক সহজ। এবং এই একটু আগেও যে কথাগুলো হচ্ছিল শুনছিলাম, যে পরীক্ষাটা যদি ঠিক সময়ে না দিতে পারে এর প্রভাব কিন্তু ছাত্রছাত্রীদের উপরে সুদূর প্রসারী। একে তো ক্লাস না করা, নিয়ম স্বাভাবিক পড়াশোনা হওয়া, স্বাভাবিক বন্ধুদের সঙ্গে না মেশা, তার একটা বিরাট মানসিক প্রভাব পড়েছেই। পরীক্ষা না হলে কিন্তু প্রভাবটা আরও অনেক বড় হয়ে দাঁড়াবে। এবং কোন দিকে ক্ষতিটা বেশি সেটা ভাবতে গেলে আমার মত অবশ্যই জয়েন্ট এন্ট্রান্সের মতো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে তো বটেই, পরীক্ষাটা যে কোনো প্রকারেই হোক নেওয়া উচিত। ডক্টর বণিকের কাছে আমার এখানেই জিজ্ঞাসা, যে ঠিকই তো ডক্টর বণিক, কতদিন আর স্বাভাবিক জীবনযাত্রা এবং ক্যারিয়ার সংক্রান্ত এই সমস্ত বড় বড় বিষয় সেগুলো বন্ধ করে রাখা যাবে? সত্যি তো গোটা জগৎটাকে তো এরকমভাবে ইমোবাইল করে রাখা যায় না অনির্দিষ্টকালের জন্য। সেখানে দাঁড়িয়েই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভাবনা চিন্তা, কিন্তু সেটা করার ক্ষেত্রে কোন কোন দিকগুলো তার আগে এনশিওর করা দরকার বলে আপনার মনে হয় পরীক্ষার ক্ষেত্রে? দেখুন, আমি জানি না যে দেশের যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের কোনো নির্দিষ্ট টাইমলাইন আছে কিনা পরীক্ষা করা, ছাত্রছাত্রীদের ভর্তি করা। নিশ্চয়ই আছে, তার জন্য এই বাধ্যবাধকতা। তবে অনেকগুলি অনুমানের উপরে ভিত্তি করে এই তারিখটা নির্দিষ্ট করা হয়েছে। আমার প্রথম মনে হয় যে স্বাস্থ্য এবং স্বার্থ, এই তিনটি বিষয়কে একত্রিত করে আর কিছুদিন যদি অপেক্ষা করা যেত তাহলে বোধহয় সবচাইতে ভালো হতো। পাশাপাশি এই জয়েন্ট এন্ট্রান্সের মতন কম্পিটিটিভ পরীক্ষা ৯২,০০০, তাদের অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা যেত অনেক সুন্দরভাবে বলে আমার মনে হয়। দ্বিতীয়ত, শুধু তো পরীক্ষা কেন্দ্র না, ২৭৪টা পরীক্ষা কেন্দ্র হবে, ৪০% অন্য রাজ্য থেকে ছাত্রছাত্রী ভাই বোনেরা পরীক্ষা দিতে আসবেন। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রগুলোতে যাবেন। প্রশ্ন, তারা যাবেন কিভাবে? সকলেরই তো আর নিজস্ব গাড়ি নেই। গণপরিবহন ব্যবস্থা আজকে অফিস কাছারির জন্য বিভিন্ন সংস্থা যেভাবে করছেন, আমাদের বোর্ড কি ছাত্রছাত্রী ভাই বোন তাদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ডেডিকেটেড ভেহিকেলের ব্যবস্থা করবেন? যদি না করেন, যদি ছাত্রছাত্রী অভিভাবকদের নিজেদের উপরে ছেড়ে দেওয়া হয়, তারা কিভাবে পৌঁছবেন? এটাও কিন্তু ভাবনার বিষয়। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রে বসানো একটা বেঞ্চে একজন ছাত্র বসবেন, ঠিক আছে, সেখানে সুরক্ষাবিধি, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবস্থা করা অত্যন্ত সোজা কাজ। কিন্তু নিজের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ভেবে দেখার বিষয়। তাছাড়া যেহেতু কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম নীতি আছে, সেই কারণে পরীক্ষাটা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের মতন পরীক্ষা, আমি আবারও বলি, অনলাইন পরীক্ষা নেওয়া যেত। কেননা সেক্ষেত্রে হয়তো কাউকে 10 কিলোমিটার 20 কিলোমিটার কোনো একটা সাইবার ক্যাফে পর্যন্ত যেতে হতো। আর আমরা কিন্তু করোনাকে যত গালি দিই না কেন, এই করোনা একটা জিনিস শিখিয়েছে, আজকে আমাদের ভাই বোনেরা, গ্রামের ছেলেমেয়েরা, তারাও কিন্তু ইন্টারনেট ব্যবহারে বেশ সরগর হয়ে গেছে। কিন্তু ডক্টর বণিক, একদম সাধারণ একটা প্রশ্ন মনের মধ্যে আসছে, যে জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষা, সেই পরীক্ষা যেটা একটা ভীষণ রকমের একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা এবং নির্দিষ্টভাবে একটা ক্যারিয়ার কেন্দ্রিক পরীক্ষা, বোর্ড এক্সামসের মতো নয়, কিছুটা হলেও তার থেকে পৃথক। সেখানে সত্যি অনলাইন এক্সামের ক্ষেত্রে মেধার সঠিক মূল্যায়নের বিষয় নিয়ে তো একটা সংশয়ের জায়গা থেকেই যায়, যে সেখানে স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আমরা আশা করি যে সমস্ত পরীক্ষার্থী তারা সৎভাবে স্বচ্ছভাবেই পরীক্ষা দেবেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোথাও তো এরকম একটা ক্রুশিয়াল পরীক্ষার ক্ষেত্রে যাতে ভবিষ্যতে মেধা কোথাও কম্প্রোমাইজড না হয়, সেই আশঙ্কাও তো একটা থাকে। মৌপিয়া, আমি আপনার সাথে একদম একমত হতে পারলাম না, দুঃখিত। আজকের দিনে কিন্তু অনলাইন বিভিন্ন ব্যবস্থায় সম্পূর্ণ নিরাপত্তা এবং নিশ্চয়তা বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা সম্ভব।
আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধু গ্রামাঞ্চল প্রত্যন্তে লেখা থেকে পরীক্ষা দেবেন, তাদের সংখ্যাটা জেনে যদি তাদেরকে পরীক্ষা দিনের বোর্ড বা সরকার প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে ভালো ইন্টারনেট কানেক্টিভিটি আছে সেই রকম জায়গায় নিয়ে আসতে পারেন, তাতে হয়তো এই 92,000-এর মধ্যে খুব বেশি হলে 10 থেকে 15,000 ছাত্রছাত্রীকে মুখ করাতে হবে। অন্যরা কিন্তু বাড়িতে বসেই নির্দিষ্ট ফরম্যাটে গোপনীয়তার সাথে সুরক্ষা বিধি মেনে পরীক্ষা দিতে পারবেন। জয়েন্ট এন্ট্রান্সের মতন পরীক্ষা সেভাবে করা সম্ভব। আমি অনুরোধ করব যারা এই বিষয়টা দেখভাল করেন তারা যদি আরেকবার ভাবেন। এই প্রসঙ্গে আমি ভাস্কর বাবুর কাছে আসবো। এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আমি আপনার প্রস্তাব নিয়ে ভাস্কর বাবুর কি মত সেটা জানবো। তার আগে আসবো ভাস্কর বাবু, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে। আমি বিরতির পর আপনার কাছে এই প্রশ্নেরই উত্তর নেব। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ভাস্করবাবু, বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গে একটা প্রস্তাব দিচ্ছিলেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, আপনি কি মনে করেন যেটা সম্ভব? আমি একেবারেই ডক্টর বণিকের বিপরীত মেরুতে অবস্থান করছি। আমার মতে অতি অবশ্যই অফলাইন পরীক্ষা উচিত। আমি কারণগুলো বলছি। 1 নম্বর কথা, যে ভারতবর্ষের শেষ পরিসংখ্যান অনুসারেও সরকারি পরিসংখ্যানে 35% বাড়িতে স্মার্টফোন ছিল। ভারতবর্ষের সমস্ত বাড়িতে, এমনকি বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নেই। তো স্ট্যাটিস্টিক্সগুলো দিলে খুব খারাপ লাগবে শুনতে, বলছি না। ওই 35%টা এখন বলছে, এখন দেখা যাচ্ছে 50% মতো হয়েছে। সুতরাং এই যে কথাটা ডক্টর বণিক বললেন, এটা আমার মনে হয় ওটা একেবারে কপল কল্পিত ধারণা যে একেবারে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও শিখে গেছে। আদৌ নয়, কারণ তাদেরকে আমিও একটু জানি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে উনি নিজেই বললেন হয়তো 10-15 হাজার ছাত্রকে সেখানে নিয়ে সরাতে হবে। আমার কথাটা হচ্ছে একজনও যদি হয়, সেই একজনের মধ্যেও কিন্তু বিধান রায় তৈরি হওয়ার ক্ষমতা আছে। একজনকেই বা আমি বঞ্চিত করব কোন অধিকারে? আমার কাছে কথাটা খুব পরিষ্কার। ডিজিটাল ডিভাইড ক্রমশ বেড়ে চলেছে, আর বাড়াতে আমরা কোনোভাবেই, আমি অন্তত চাই না। এবং ভেবে দেখুন, সবাইকে ভাবতে অনুরোধ করব যে সুইডেনে একদিনের জন্যও লকডাউন হয়নি। জাপানে এই এতদিনের মধ্যে, এই করোনার সময়ে 2 মাস মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং তারা অফলাইনেই পরীক্ষা নিচ্ছে। এমন নয় যে জাপান প্রযুক্তিতে আমাদের থেকে পিছিয়ে আছে, এমনও নয় যে তারা তাদের বাচ্চাদের কথা ভাবে না। আসলে তারা সামগ্রিকতায় ভাবে, আমরা সামগ্রিকতায় ভাবছি না। একটা কথা কি জানেন, ডাক্তারবাবুদেরকে বলতে দরকার হওয়া উচিত নয়। ওরা জানেন যে আমাদের দেশে করোনায় যত মানুষ মারা যাচ্ছে তার চেয়ে বেশি মানুষ আজও পর্যন্ত শুধুমাত্র পানীয় জলের অভাবে পেটের রোগে মারা যাচ্ছেন। কিন্তু সেটা সামনে আসে না, কারণ গরিবের লোক। আর করোনাটা বড় লোকের রোগ, আমাদের মতো শহরে থাকা মানুষের রোগ না। যদি আমি আসবো, এটা নিয়ে নিঃসন্দেহে অন্য বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু করোনা সত্যি, করোনা কোনো বৃত্তভেদ করছে না, কোনো ধর্মভেদ করছে না, বর্ণভেদ করছে না। করোনা এই মুহূর্তে একটা আমাদের কল্পনার অতীত একটা ভয়াবহতা নিয়ে আমাদের সামনে এসেছে, এটাও একই সঙ্গে সত্য। আমি খুব সংক্ষেপে শুধু ডক্টর কান্তাপালের কাছে আসবো, খুব সংক্ষেপে। এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার্থীরা, তাদের সচেতনতা, এবং পরীক্ষার্থীদের সচেতনতা মানে কিন্তু তাদের অভিভাবকদের সচেতনতা। সেখানে আপনারা অভিভাবকরা, তাদের দায়িত্ব কতটা, কি বলবেন আপনাদের সন্তানদের? আমি একটু ছোট্ট করে বলি। আমি শুধুমাত্র আমার 2 কন্যা তারই মা নয়, আমি একটি স্কুলের হেডমিস্ট্রেস। ফলে অসংখ্য বাচ্চাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত ডিল করছি, এবং তাদের মেন্টাল যে 1.5 বছরে যে প্রবলেমগুলো ওরা আমাদের রেগুলারলি ফোন করে। আমি বলছি, একটু আগে বলছিলেন না যে প্রচুর আমরা হাইটেক হয়ে গেছি, সত্যি তা নয়। কারণ আমি কলকাতা শহরের বুকে আমি বাচ্চাদের যখন পড়াই, আমি 20% বাচ্চাকে হোয়াটসঅ্যাপ বা ওদের পাই না। সেখানে আমি কি করে বলতে পারি যে সত্যি বাচ্চারা হাইটেক হয়ে গেছে, বা বাবা মা সেইভাবে হাইটেক তাদের ফেসিলিটিস দিতে পারছে? এইভাবে আমরা তো পারছি না। আমি আমার বাচ্চাদের হয়তো সেই ফেসিলিটিস দিতে পারছি, কারণ সেই সুবিধাটা হয়তো আমার আছে।
আর্থিকভাবে বলুন বা যে কোনোভাবেই বলুন। ফলে আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি বাচ্চা যারা মেরিটোরিয়াস এবং যাদের হয়তো বিত্ত নেই, সেই বাচ্চাগুলো যদি আজকে সুযোগ থেকে বঞ্চিত হয়, পরীক্ষার সুযোগ থেকে, তাহলে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না। ফলে প্রত্যেকে সুযোগ দিতে হবে, তারা যাতে অফলাইন পরীক্ষায় যদি হয়, যদি আমরা প্রপারলি, আমরা প্রত্যেক গার্জেন যদি আমরা সেইভাবে, এই যে একটু আগে খুব সংক্ষেপে ডক্টর বণিক কিছু বলতে চান, আমাকে শেষ করতেই হবে। আমি 30 সেকেন্ডে ডক্টর বণিকের বক্তব্য নিয়ে নেব। 1 সেকেন্ড প্লিজ ডক্টর বণিক। যার মধ্যে একটা হচ্ছে নিয়ারেস্ট একটা সেন্টার। এবার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল আছে, পরবর্তী প্রজন্ম আমাদের পেশায় আসুক। আমি সিনসিয়ারলি চাই লোকেশনে যদি একটা স্কুলে পরীক্ষা দেয়, তাহলে মনে হয় না খুব ক্ষতি কিছু হবে প্রোটোকল মেনে 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা। আমাদের সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা শুধু আশা করব যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেটা যে অফলাইন পরীক্ষা হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন প্রশাসনিকভাবে সমস্ত রকমের ব্যবস্থাপনা হবে এই কোভিড প্রোটোকল সেটাকে সুনিশ্চিত করার জন্য, তেমনই ছাত্রছাত্রীদের, যেখানে আবারও বলছি পরীক্ষার্থীদের থেকেও বেশি দায়িত্ব তাদের অভিভাবকদের পরীক্ষার্থীদের সচেতন করার, কারণ এটাও সত্যি যে খুব ক্রুশিয়াল কিছু ক্যারিয়ার কেন্দ্রিক পরীক্ষা, যার সঙ্গে এত হাজার হাজার মানুষের ভবিষ্যতের ওতপ্রোত যোগ রয়েছে, সেখানে দাঁড়িয়ে পরীক্ষাটাও তো অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করব সেই অ্যাসিড টেস্টটা, এই জয়েন্ট এন্ট্রান্সের অ্যাসিড টেস্টটা, সেটা আমরা সুষ্ঠুভাবে লেটার মার্কস নিয়ে পাস করতে পারবো। আপাতত এখানেই শেষ করছি। ক্রসফায়ার দেখতে থাকুন জি 24 ঘন্টা।